আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। সাথে আছে আমি নুসরাত জাহান। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় প্রাইভেট কার ও ৩ অটোরিকশাকে চাপা দিয়েছে সিমেন্ট বোঝাই ট্রাক। ১৪ যাত্রী নিহত, আহত কয়েকজন হাসপাতালে। সারা দেশে তাপমাত্রা আরও বাড়বে, হতে পারে শিলাবৃষ্টি, জানিয়েছে আবহাওয়া অফিস। গরমে বৃদ্ধ ও শিশুদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ ২৯ মে, জানিয়েছে ইসি। নৌকা নিয়ে জনগণের সামনে যাওয়ার সাহস নেই আওয়ামী লীগের, দাবি বিএনপি। শুনছিলেন শিরোনাম, বিস্তারিত সংবাদে যাচ্ছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের আম্রকাননে পালিত হয় দিনটি। ভোর ৬টায় মুজিবনগর স্মৃতিসৌধের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত। মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, গার্ড অফ অনার ও গীতিনাট্য পরিবেশন করা হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয়কে সুসংহত করার পথে অন্তরায় বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অপশক্তিকে প্রতিহত করতে হবে। রাকিব হাসানের রিপোর্ট। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বঙ্গবন্ধু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে দিনটির তাৎপর্য তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৭ই এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান ছিল। এটি আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক দিন। বিজয়কে সুসংহত করতে বিএনপি সহ স্বাধীনতা বিরোধী ও সন্ত্রাসীদের পরাজিত করা হবে বলে জানান তিনি। বিজয়কে সুসংহত করার পথে প্রতিবন্ধকতা হলো বিএনপির মতো সাম্প্রদায়িক সন্ত্রাসী অশুভ এই শক্তিকে পরাজিত প্রতিহত। প্রধানমন্ত্রীর স্থান ত্যাগের পর ধানমন্ডি ৩২ নম্বরে ঢল নামে হাজারো মানুষের। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার, সিইসি এবং নির্বাচন কমিশনারদের বেতন ভাতা সংক্রান্ত আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই আইনের অনুমোদন দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার আপিল বিভাগের বিচারপতির সমান এবং নির্বাচন কমিশনারগণ হাইকোর্ট বিভাগের বিচারপতিদের মতো সুযোগ সুবিধা পাবেন এই আইনে। এছাড়াও মহেশখালীতে সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৪-এর খসড়ার নীতিগত এবং চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এছাড়াও বৈঠকে মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২৪ সালের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদন দেওয়া হয়। ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় অপেক্ষমান প্রাইভেট কার ও ৩ অটোরিকশাকে চাপা দিয়েছে সিমেন্ট বোঝাই একটি ট্রাক। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে ও পরে হাসপাতালে ১৪ জনের করুণ মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। প্রতিনিধি সাইদুল ইসলামের তথ্যচিত্র আরও জানাচ্ছেন শামসাবিজ উচ্ছ্বাস।
ঝালকাঠিতে একটি সিমেন্ট বোঝাই ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 14 জনে দাঁড়িয়েছে। বুধবার দুপুর 2টার দিকে গাবখান সেতুর টোল প্লাজা এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও 12 জন। বরিশালে বিয়েবাড়িতে যাচ্ছিল একটি প্রাইভেট কার ও 3টি অটোরিকশা যাচ্ছিল শহরে। দুপুর 2টার দিকে গাবখান টোল প্লাজায় টোল দেওয়ার জন্য অপেক্ষা করছিল প্রাইভেট কার ও অটোরিকশাগুলো। এ সময় দ্রুত গতিতে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক প্রাইভেট কার ও অটোরিকশাগুলোকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান অটোরিকশার 7 আরোহী এবং প্রাইভেট কারের 4 আরোহী। হাসপাতালে নেয়ার পর আরও 3 জনের মৃত্যু হয়। কতটা সম্ভব আমরা উদ্ধার করতে পারছি। ওই একটা দিয়ে 7 জন আর কি মরদেহ বাইর করছি আমরা। ঢাল দিয়ে নামছে তো ওর ব্রেক ছিল, সামনে আপনার 3টে অটো ছিল আর আপনার একটা প্রাইভেট কার ছিল। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আর তাদের প্রপার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর যে ট্রাকটা এই যে রেকলেস অবস্থায় ছিল সেই ট্রাকটা উদ্ধার করা হচ্ছে আর বাকি আইনগত ব্যবস্থা পরবর্তী নেওয়া হবে। সরকারের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা ও পঙ্গুত্ব বরণকারীদের 3 লাখ টাকা এবং আহতদের 1 লাখ টাকা করে দেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য সরকার 5 লক্ষ টাকা এবং এই দুর্ঘটনায় কেউ পঙ্গুত্ব বরণ করলে সেই সকল পরিবারে তাদের সেসব ব্যক্তিদের জন্য 3 লক্ষ টাকা এবং যারা আহত হয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের জন্য 1 লক্ষ টাকা প্রদান করবেন বলে জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন বিভাগের উপর দিয়ে গত কয়েকদিন ধরে যে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, যদিও এর মধ্যে বৃষ্টি ও শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার সকাল 9টা থেকে দেয়া পরবর্তী 5 দিনের আবহাওয়া বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, বুধবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশ জুড়ে চলছে তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। তাপপ্রবাহ হু হু করে বাড়ায় অনেকেই আক্রান্ত হচ্ছেন জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায়। এদের মধ্যে বেশি অসুস্থ হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিও। এই গরমে তাদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। আমিনা হিরার রিপোর্ট। রাজধানী সহ দেশজুড়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়ার এমন ভারসাম্যহীনতায় রাজধানীর হাসপাতালগুলোর জরুরি বিভাগে বেড়েছে রোগীর চাপ। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতাল গরমের তীব্রতায় প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত হয়ে এখানে ভর্তি হচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। অনেকে তো গরম বেশি একটু ঠান্ডা পানি চাচ্ছে, খাওয়ার পরে এরপরে খাবার একটু প্রবলেম হচ্ছে। তীব্র গরমে ডায়রিয়া আক্রান্ত এসব রোগীদের খাবারে বাড়তি সতর্কতার প্রয়োজন জানান চিকিৎসক। বেশিক্ষণ বাইরে খাবার না রেখে দরকার হলে ফেলে দেওয়া, আর যদি ফ্রিজ থাকে ফ্রিজে রাখা। আর বাইরে যে খাওয়াগুলো আছে, যেমন আমাদের পানি পাশে পেলে আমরা যেখানে সেখানে আমরা এই পানির যে ফলের জুস বা এগুলোর নামে যেগুলো বিক্রি হচ্ছে এগুলো যাতে আমরা না খাই। এদিকে গরমের প্রভাবে বেশিরভাগ রোগীরা জ্বর, সর্দি, কাশি সহ হিট স্ট্রোক, পেটের সমস্যা, টাইফয়েড ও পানিবাহিত হ্যাপাটাইটিসেও ভুগছেন। ঠান্ডা, কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট। গরম মাথা ঘামে, গা ঘামে, বালিশ ভিজে দেয় ঘামে, মুছা দিই তারপরে আবার ভেজে। বাবু জ্বর, কাশি, নিউমোনিয়া এটা নিয়ে আমিও এখানে ভর্তি হয়েছিলাম। প্রতি বছরই গরমে জ্বর, সর্দি, কাশি সহ হিট স্ট্রোকের পরিমাণ বেড়ে যাওয়ার কারণ জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক। টেম্পারেচারের সাথে সাথে আমাদের ফ্লুইডগুলো লস হয়ে যায়, তখন ডিহাইড্রেট হয়ে পড়ে, তখন একটা হিট স্ট্রোকের মতো একটা সিমটম হয়। লাংসে যাতে হাইপার রেসপন্সিভনেস আছে, বিভিন্ন ফ্যাক্টরের কারণে ট্রিগার হয়, ধুলাবালি, গরমের ঘাম থেকে ঠান্ডা পড়লে এই ট্রিগারিং ফ্যাক্টরগুলো কাজ করে, সাথে ভাইরাস অ্যাগ্রাভেট ফ্যাক্টর হিসেবে কাজ করে, এইসবের পরে কাশির উপদ্রব হয়। হিট স্ট্রোক সহ ঠান্ডাজনিত এসব রোগ থেকে পরিত্রাণের জন্য প্রয়োজন বাড়তি সতর্কতার, জানান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তায়েব। বেশি বেশি পানি খাইতে হবে, অনেকক্ষণ কাজ করার পরে একটু ছায়াতে অপেক্ষা করা, বেশি ক্লান্তি ভোগ করলে পানি খাইয়ে ফেলবে, একটু যাদের ডায়াবেটিক না একটু সুগার খাইলো, তো এইসব দিয়ে একটা পরিত্রাণ করা সম্ভব। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা।
সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর শামুন্তুলাল সেন। কুমিল্লার চান্দিনায় সোনাপুর কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করে কথা জানান তিনি। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে একটা কথা বলে আসছি যে আমি চাচ্ছি যে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবাকে নিশ্চিত করা। আমি একটা জিনিস বিশ্বাস করি, কারণ আমি ওইখান থেকেই আমার জীবন শুরু করেছি। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 29 মে 112টি উপজেলায় এই ধাপে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে ইসি। বুধবার রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ 2 মে, যাচাই বাছাই 5 মে, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 6 থেকে 8 মে, আপিল নিষ্পত্তি 9 থেকে 11 মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 12 মে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 13 মে এবং ভোট গ্রহণ 29 মে। এই ধাপে 21টি উপজেলা ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং বাকিগুলো ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। নৌকা নিয়ে জনগণের সামনে যাওয়ার সাহস না থাকায় উপজেলা নির্বাচন থেকে প্রতীক বাদ দিয়েছে আওয়ামী লীগ, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিরোধী কণ্ঠকে দমন করতে গুম খুনের পথ বেছে নিয়েছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। স্বাধীনতার ঘোষণাপত্রের আলোকে 10 এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। ঘুষখোর দুর্নীতিবাজ যারা অকথিতভাবে ইন্ডিয়া নেই বা গণতন্ত্রকে হত্যা করে গণতন্ত্রের কথা বলতেছে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নৌকা ডুবিয়ে দিয়ে উপজেলা নির্বাচন করতে যাচ্ছে আওয়ামী লীগ। যারা ক্ষমতায় আছে তাদের বেঁচে থাকার, টিকে থাকার, ক্ষমতায় যাওয়ার, ক্ষমতা দখল করার, অব্যাহতভাবে থাকার একমাত্র অস্ত্র হচ্ছে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি। নৌকা নিয়ে জনগণের কাছে এখন আর যাওয়ারও সাহস নেই। নৌকাকে কিন্তু এখন বাদ দিয়ে দিচ্ছে, অথচ তারাই কিন্তু আইন করছে। আইন কিন্তু বাতিল হয় না, আইন আছে। এই আইন রেখে কিন্তু তারা আবার নৌকা নিয়ে জনগণের কাছে যাচ্ছে না, কারণ ওরা দেখছে বাংলাদেশের জনগণ নৌকা যেখানে আছে তারা সেখানে নাই। তারা বয়কট করেছে, তারা নৌকাকে ডুবিয়ে দিয়ে এখন জনগণকে বিভ্রান্তি করা চাচ্ছে। এখন তার নৌকা নাই, আপনারা আসতে পারেন। ইলিয়াস আলী গুমের 12 বছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করতে সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে জনগণের মনে ভয়ভীতি তৈরি করছে। সকল গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে। সমাজে মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টির জন্যই গুমকে কৌশল হিসাবে ব্যবহার করেছে আওয়ামী নাৎসিবাদী শাসক গোষ্ঠী। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। পাহাড়ে বিপদকামীরা আত্মসমর্পণ করলে তাদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। কুকিচিনের সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে তিনি এই বার্তা জানিয়ে বলেন, এর আগে জলদস্যুদেরও পুনর্বাসনের সুযোগ করে দিয়েছিল র্যাব। তবে যতক্ষণ সশস্ত্র এই বাহিনীর সদস্যরা শান্তির পথে না আসবে ততক্ষণ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। বাদের তথ্য জানান র্যাব মহাপরিচালক। কোনো অবস্থাতে আমরা মেনে নিব না। এরা যতক্ষণ না পর্যন্ত শান্তির পথে না আসবে আমাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকা আত্মীয় স্বজনদের নামে অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করছে মাদক কারবারিরা। এমন তথ্য জানিয়ে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেছেন, হঠাৎ ফুলে ফেঁপে ওঠা বড়লোকদের দিকেও নজরদারি রাখছে সিআইডি। বুধবার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বিস্তারিত হাসান জাকিরের রিপোর্টে। চুনোপুটি নয়, সোজা রাঘব বোয়ালের ডেরায় এবার হানা সিআইডি পুলিশের। মাদক কারবারের মাধ্যমে বিত্ত বৈভবের মালিক ব্যক্তিদের বিষয়ে তদন্ত করতে গিয়ে উঠে আসা এসব চাঞ্চল্যকর তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। আমরা যদি এই ধারাকে অব্যাহত রাখি এবং গডফাদারদের যদি আইনের আওতায় আনতে পারি এবং তাদের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করা যায়, তাহলে নিশ্চয়ই মাদক ব্যবসা দিয়ে আমরা নির্মূল করতে সক্ষম হব। এ সময় 2001 সাল থেকে চলতি বছরের হালনাগাদ তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন থানায় দায়ের করা মামলার পরিসংখ্যান তুলে ধরে সিআইডি প্রধান জানান, মাদক কারবারের সাথে জড়িত 122 জনকে গ্রেপ্তারের পর আন্ডারওয়ার্ল্ডের ডন হিসেবে টেকনাফের
সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির 2 ভাই সহ 10 জনের তথ্য পাওয়া গেছে। আব্দুল শুকুর এবং আমিনুর রহমান এই দুইজন সম্ভবত তার ভাই। তাদের ইন্টারোগেশনে যদি নাম আসে আমরাও তাকে অ্যারেস্ট করব। কোনো রকম ছাড় দেওয়া হবে না। মাদকের বিষয়ে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এই ব্যবসায় সাবেক এমপি বদির 2 ভাইয়ের উপার্জন 200 কোটি টাকারও বেশি জানিয়ে হঠাৎ ফুলে ফেপে ওঠা বড়লোকদের দিকেও সিআইডির নজরদারি রয়েছে বলেও জানান সিআইডি প্রধান। যেসব ব্যক্তির ব্যবসা নাই, বাণিজ্য নাই, বিদেশের লোকজন নাই বা ইনকামের কোনো সোর্স নাই, লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, এগুলি আপনাদের দৃষ্টিতে আসার সাথে সাথে আমাদের জানান। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। পর্যটকের পদচারণায় মুখরিত সিলেটের প্রকৃতিকন্যা জাফলং। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে গোয়াইনঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা ভারতের ঝুলন্ত সেতু, সাদা পাথর সহ পর্যটন কেন্দ্রগুলোতে। আর এতে যেন প্রাণ ফিরে পেয়েছে উপজেলার সব কয়টি পর্যটন কেন্দ্র। SM হামিমের টেক্সট রিপোর্ট। কেউ সপরিবারে আবার কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে ছুটে এসেছেন সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে। দেশের একমাত্র জলাবন রাতারগুল, বিছানাকান্দি ও জাফলং পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। প্রকৃতি কন্যা জাফলং ভরে উঠেছে প্রাণের ছোঁয়ায়। পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের সমারোহ দেখে বিমোহিত পর্যটকরা, যাদের বেশিরভাগ দর্শনার্থীরাই ছিলেন তরুণ ও তরুণী। আগেরবারের দেখার মধ্যে এবার একটু চেঞ্জ হয়েছে, বাট আনন্দ একটু কমে নাই। খুবই ভালো লাগতেছে আর কিন্তু অনেক গরম। এদিকে এসে আমার খুব ভালো লাগছে আর এদিকে অনেক সুন্দর। পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। আপনারা যারা নিরাপত্তা নিয়ে আসবেন, এখানে টুরিস্ট পুলিশ কাজ করছে, জেলা পুলিশ কাজ করছে, গোয়াইনঘাট উপজেলা প্রশাসন কাজ করছে, রুবারি স্কাউট কাজ করছে। আমরা চাই পর্যটন কিভাবে আসছে সেভাবে আসতে আসতে চলে যাবে। দীর্ঘ ঈদের ছুটি শেষে পর্যটন স্পটগুলো ঘুরে ফুরফুরে মেজাজে কাজে যোগ দিচ্ছেন মানুষ। SM হামিম, মাই টিভি। সংবাদ শেষ করছি, পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি।